নমস্কার, ইনভেস্ট প্লাস ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইনভেস্ট প্লাস অ্যাডিং ভ্যালু ইন ইওর ইনভেস্টমেন্ট। আমি গত মাসে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটাতে আমরা দেখেছিলাম যে একটা মেডিক্লেম থাকলে বা একটা মেডিক্লেম পোর্ট করতে গেলে তার কি কোন কোন ইম্পর্টেন্ট ফ্যাক্টরসগুলো আমাদের মাইন্ডে রাখতে হয় পোর্ট করার সময় বা মাইগ্রেশন করার সময় বা একটা নতুন পলিসি কেনার সময়। সেই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদের নিচে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তা এই যে ভিডিওটি আমরা করেছিলাম, সেই ভিডিও যখন করেছিলাম তখন আমি ওই ভিডিওতে একটি কথা বলেছিলাম যে আমাদের যখন একটি পলিসি পোর্ট করা বা আমরা যদি নতুন হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করতে চাই বা আমরা যদি আমাদের পলিসিকে সেম কোম্পানিতে মাইগ্রেট করতে চাই অন্য পলিসিতে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের দেখতে হবে যে সেই পলিসির রুম রেন্টটা কি আছে, অর্থাৎ রুম রেন্টে কোনো ক্যাপিং আছে নাকি। কারণ মেডিক্লেমের কিন্তু সম্পূর্ণ ক্লেমটা নির্ভর করে যে আপনার পার ডে রুম রেন্ট কত, সেই রুম রেন্টের উপরই কিন্তু মেডিক্লেমের ক্লেমটি নির্ভর করে। অর্থাৎ আপনার রুম রেন্ট যা আছে তার সঙ্গে প্রপোর্শনেট কিন্তু সমস্ত খরচা মেডিক্লেম কোম্পানিগুলো পেমেন্ট করে। এবার ধরুন আপনার রুম রেন্ট আছে 5,000 টাকা, আপনি 5,000 টাকা পার ডে এলিজেবল। এবার আপনি রুম রেন্ট নিচ্ছেন 7,500 টাকার, তার মানে আপনি কিন্তু প্রায় 2,500 টাকা বেশি রুম রেন্টে আছেন। সেক্ষেত্রে যে কোনো মেডিক্লেম কোম্পানি কিন্তু তার যে ক্লেম অ্যামাউন্টটা হবে, অর্থাৎ যে অ্যাপ্রুভড অ্যামাউন্টটা হবে, সেই অ্যামাউন্ট থেকে কিন্তু হায়ার রুম রেন্ট সেগমেন্টে যাওয়ার জন্য আপনার কিন্তু একটা প্রপোর্শনের ডিডাকশন তারা করে দেবে। এবং সেই প্রপোর্শনের ডিডাকশনটা আমরা প্রাথমিক অবস্থায় মনে হয় যে আমি তো 5,000 টাকার জায়গায় 2,500 টাকা বেশি দিচ্ছি, আমি যদি 3 দিন হসপিটালাইজেশন থাকি তাহলে 7,500 টাকা বেশি হবে, 7,500 টাকা আমি পকেট থেকে দিয়ে দেবো, বাকিটা আমার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করবে। ব্যাপারটা কিন্তু সেরকম না, এটা কিন্তু একটা বড় ব্লান্ডার হয়ে যায়। এবং লাস্ট অব্দি কিন্তু এই টাকার পরিমাণটা কিন্তু তখন ওই 2,500 টাকা পার ডে হিসাবে 7,500 থাকে না, এটা প্রায় 4 গুণ বা কোনো ক্ষেত্রে 5 গুণ হয়ে যায়। তো সেই 7,500 টাকাই হয়ে যেতে পারে আপনার 30, 35 বা 40,000 টাকার মতো আপনার টোটাল পেবেল অ্যামাউন্ট থেকে কিন্তু ডিডাকশন হয়ে যেতে পারে। এটা একটা মারাত্মক ব্লান্ডার। এই জন্য আমি সবসময় আপনাদের বলবো যে আপনারা অবশ্যই আপনার অ্যাডভাইজারের সঙ্গে বসুন, অ্যাডভাইজারের সঙ্গে বসে আপনার পলিসিতে কি রুম রেন্ট আছে সেটা আপনি জেনে নিন, অথবা আপনার পলিসিতে রুম রেন্ট কি আছে সেটা ডাউনলোড করে নিন, ব্রোশিওরটা ডাউনলোড করুন, যে কোনো কোম্পানির ব্রোশিওর, সেই কোম্পানির পলিসি নাম লিখে চ্যাটজিপিটি বা গুগলে সার্চ করলেই কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তো সেটা কিন্তু অবশ্যই আপনারা একবার দেখে নেবেন, কারণ এই ভুলটা তাৎক্ষণিকভাবে আমরা হয়তো প্রাথমিক অবস্থায় বুঝতে পারি না, কিন্তু লাস্টে গিয়ে কিন্তু একটা বড় আর্থিক একটা ঝুঁকির আপনাকে সম্মুখীন হতে হবে। আর আপনার যদি পলিসির রুম রেন্ট কম থাকে, অর্থাৎ আপনার পার ডে 5,000 থাকে বা পার ডে 7,000 থাকে, সেরকম কোনো রুম রেন্টে আপনি যাবেন না। অর্থাৎ সাম অ্যাসিওর্ডের 1% বা সাম অ্যাসিওর্ডের 2% এরকম রুম রেন্টে না গিয়ে আপনারা চেষ্টা করুন যে এমন পলিসি চুজ করতে যাতে রুম রেন্টের কোনো ক্যাপিংই না থাকে, অর্থাৎ এনি রুম থাকে এক্সেপ্ট সুইট থাকুক। অর্থাৎ আমার সুইটে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নাই, আমি চিকিৎসা করাতে যাচ্ছি, ফেসিলিটিস আমার সুইটের মতো 5 স্টার হোটেলের চাই না, কিন্তু আমি যেন সিঙ্গেল স্ট্যান্ডার্ড এসি রুমটা অ্যাভেল করতে পারি। যে কোনো ধরনের যে কোনো ভ্যালুর নার্সিংহোমে আপনারা সেটা অ্যাসিওর করুন। প্রয়োজনে আপনার পলিসি মাইগ্রেট করান বা আপনার সাম অ্যাসিওরটাকে এনহ্যান্স করান পরবর্তী রিনিউয়ালের সময়। আপনি কিন্তু অবশ্যই আপনার অ্যাডভাইজারের সঙ্গে একবার বসুন। অ্যাডভাইজার বন্ধুরা যখন পলিসি একটা পিচ করে তখন কিন্তু তারা বারবার ইনসিস্ট করে যে আপনি বেস পলিসিটা যেন হায়ার ক্যাটাগরিতে যান, অর্থাৎ 10 লাখ বা তার উপর থেকে আপনাদের শুরু হয়। কিন্তু আমরা নিজেরাই কিন্তু তখন বলি না আমাকে অল্প টাকার প্রিমিয়ামের মধ্যে হেলথ ইন্স্যুরেন্স দাও, তখন কিন্তু আমরা বুঝি না এই 3-4 হাজার টাকার হয়তো একটা কম বেশি, হয়তো 5 লাখে আপনার কথার কথা আপনি হয়তো 2 অ্যাডাল্ট 1 চাইল্ডে 17,000 দিচ্ছেন, 10 লাখে হয়তো 20 বা 21,000 পড়ছে, কিন্তু ওই 3-4 হাজার টাকা কমানোর জন্য লাস্টে গিয়ে আপনি দেখবেন 10 বছরের টাকা ওই 4-10-এ 40,000 টাকা একটা ক্লেমে বার হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু কোম্পানি আপনার একটা ক্লেম হয়ে গেলে কিন্তু রুম রেন্ট নাও চেঞ্জ করার জন্য আপনি যখন মাইগ্রেশন করবেন পলিসিটা বা সাম অ্যাসিওর্ড এনহ্যান্স করবেন, বাড়ানোর চেষ্টা করবেন, তখন কিন্তু এটা আপ টু ডিপেন্ডস অন কোম্পানি কিন্তু নাও করতে পারে। এই জন্য প্রাথমিক অবস্থায় ক্লেম হওয়ার আগেই আপনি আপনার অ্যাডভাইজারের সঙ্গে বসুন, বসে আপনি আপনার রুম রেন্ট কি আছে, আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রুম রেন্টের,
সেটা ঠিক করুন। তা এই রুম রেন্ট সংক্রান্তই একটা ক্লেম আমার হাতে এসেছিল, সেই ক্লেমটায় রুম রেন্টের কি এফেক্ট হয়েছে, চলুন সেই এফেক্টটা একবার এই ভিডিওটিতে আমরা আর একটু দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে রুম রেন্টের প্র্যাকটিক্যালি এফেক্টটা কি আছে। এটা আমরা দেখে নিই একটু, চলুন। এবার আমার মোবাইলের স্ক্রিনটা কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে। তো দেখুন কিভাবে ইম্প্যাক্টটা ফেলে মেডিকেল বিলের উপর আমাদের হেলথ ইন্স্যুরেন্সের যে রুম রেন্টের ক্যাপিংটা সেটা। তো প্রথমেই যদি দেখি, দেখুন এখানে দেখা যাচ্ছে যে এই বিলটার ডেট কিন্তু 7ই আগস্ট 2026, সময় হচ্ছে 2:44, অর্থাৎ এটা কিন্তু গেল পরশু দিন, আজকে 9 তারিখ, পরশু দিনের বিল। এবং যিনি ক্লেমেন্ট তার চিকিৎসা হয়েছে নেউটিয়া, শিলিগুড়িতে। এবার বাকি জিনিসগুলো আমি সব ব্লার করে দিয়েছি কারণ ওগুলো আমাদের প্রয়োজন নেই। ডেট অফ অ্যাডমিশন এখানে ছিল হচ্ছে 5th আগস্ট, ডেট অফ অ্যাডমিশন ছিল 5th আগস্ট, আর ডেট অফ ডিসচার্জ হচ্ছে 7th আগস্ট, অর্থাৎ এটা কিন্তু একটা 3 দিনের হসপিটালাইজেশন ছিল। রুম ক্যাটাগরি ছিল সিঙ্গেল প্রাইভেট রুম। এবার আমরা এনার টোটাল বিলটা যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখুন টোটাল বিল কোম্পানিতে নার্সিংহোম পাঠিয়েছে হচ্ছে 1,49,271 টাকা, আর কোম্পানি সেখানে পেমেন্ট করেছে 91,634 টাকা, আর কোম্পানি পেমেন্ট করেনি 57,638 টাকা, অর্থাৎ একটা কিন্তু তার বড় একটা লস হয়েছে। এই পলিসি হোল্ডারের সঙ্গে যখন আমি কথা বললাম তখন জানতে পারলাম যে ওনার স্টার হেলথ ইন্স্যুরেন্সে স্টার অ্যাসিওর নামে একটা পলিসি কেনা ছিল, যেই পলিসির আমি যখন ব্রোশিওর খুললাম তখন আপনাদেরও ওটা দেখাবো যে আপ টু 7.5 লাখ টাকা সাম অ্যাসিওর, অর্থাৎ 5 লাখ এবং 7.5 লাখের সাম অ্যাসিওরে এই পলিসিতে 1% অফ সাম অ্যাসিওর হচ্ছে বেড রেন্ট, অর্থাৎ আপনার কিন্তু 5 লাখে 5,000, 7.5 লাখে 7,500। এবার 10, 25 এই পলিসি যে সেগমেন্টগুলো আছে সাম অ্যাসিওরের এই পলিসিতে স্টার অ্যাসিওরে, সেখানে কিন্তু এনি কাইন্ড অফ রুম এক্সেপ্ট সুইট লেখা আছে, আর 50 লাখ বা তার উপরে গেলে এনি রুম এবং সুইটও সে এলিজেবল। যাই হোক, তো এখানে আমরা যদি দেখি, দেখুন 3 দিনের রুম রেন্ট, ওনার রুম রেন্ট হচ্ছিল 22,500, 22,500 মানে আমরা ধরে নিতে পারি পার ডে 7,500, কিন্তু উনি এলিজেবল ছিল হচ্ছে পার ডে 5,000, তার মানে 3 দিনের হসপিটালাইজেশনে উনি কিন্তু 15,000 টাকা রুম রেন্টের এলিজেবল, কোম্পানি কিন্তু তাই পেমেন্ট করেছে, কোনো টাকা কাটেনি। কিন্তু 7,500 টাকা কিন্তু ওনাকে পকেট থেকে দিতে হয়েছে। এবার আমরা ভাবি যে 7,500 টাকা 3 দিনের জন্য আমি আমার পরিবারের যিনি হসপিটালাইজড আছে তার ভালো থাকার জন্য, কেবিনে থাকার জন্য আমি প্রোভাইড করতেই পারি, অ্যাকচুয়ালি আমরা দিতে পারি, কিন্তু এটার ইম্প্যাক্টটা কিন্তু আরো মেজর ইম্প্যাক্টটা কোথায় পড়ছে আপনাদের দেখাচ্ছি। তা 7,500 টাকা যখন দিয়েছে তখন এখানে দেখা যাচ্ছে যে এক্সেস অফ রুম রেন্ট চার্জেস ফর হায়ার রুম অফ ₹7,500। এবার এর ইম্প্যাক্টটা চলুন দেখি, মেজর ইম্প্যাক্ট। প্রথমে 7,500 এখানে কাটলো। এবার 5 নম্বরে দেখুন আর 6 নম্বরে দুটোতেই কনসালটেশন ভিজিট, প্রথমটায় 1,500 থেকে 767 টাকা কোম্পানি ডিডাক্ট করেছে, তার মধ্যেও প্রপোর্শনের ডিডাকশন ডিউ টু হায়ার রুম রেন্ট অকুপাইড 366 টাকা 67 পয়সা, এটা কাটা গেছে। এই যে 767 টাকা, তার মধ্যে 367 টাকার মতো এই হায়ার রুম অকুপাইশনের জন্য কেটেছে, এটা কিন্তু ওনার 400 টাকা এখানে কাটা হতো, সেখানে 767 টাকা কাটা গেছে। আচ্ছা, দ্বিতীয় কনসালটেশনে 50,620 টাকা কনসালটেশন চার্জের মধ্যে 31,193 টাকা কোম্পানি পেমেন্ট করেছে, 19,427 টাকা কেটেছে। এর মধ্যেও দেখুন প্রপোর্শনের ডিডাকশন ডিউ টু হায়ার রুম রেন্ট অকুপাইড 15,596, অর্থাৎ প্রায় 15,600 টাকার মতো একটা কিন্তু ডিডাকশন হয়েছে ডিউ টু হায়ার রুম রেন্ট, ওই 5,000-এর জায়গায় 7,500-এ যাওয়ার জন্য, অর্থাৎ 19,427 টাকা কোম্পানি যে কেটেছে, এখানে কিন্তু ওনাকে 15,600 টাকা উনি এলিজেবল ছিল পাওয়ার, যদি উনি ওনার ক্যাটাগরিতে থাকতো তাহলে কিন্তু এখানে ওনার মোটামুটি 3,000-3,500 টাকার একটা ডিডাকশন হতো, অনেক টাকা বেঁচে যেত। আচ্ছা, ওটি চার্জেস যদি দেখি, ওটি চার্জেসে 26,500 টাকা, এটা কিন্তু পুরো এলিজেবল ছিল, কিন্তু এখানেও দেখুন 17,667 টাকা কোম্পানি পেমেন্ট করছে, আর 8,833 টাকা কিন্তু প্রপোর্শনের ডিডাকশন ডিউ টু হায়ার রুম রেন্ট, এখানেও একটা ডিডাকশন হয়েছে। অর্থাৎ এই মেজর ইম্প্যাক্ট গুলো যদি দেখি, 366 টাকা
15,596 টাকা, 8,833 টাকা এবং 7,500। এই অ্যামাউন্টগুলো যদি আমি যোগ করি তাহলে মোটামুটি 30-32 হাজার টাকার একটা ফিগার কিন্তু দাঁড়ায়। অর্থাৎ উনি যদি ওনার এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে রুম সিলেক্ট করতেন তাহলে কিন্তু এই অ্যামাউন্টটাও উনি পেতেন, অর্থাৎ এতটা টাকা ওনাকে পেমেন্ট করতে হতো না। এবার দেখুন লাস্টে যখন ওনার পেমেন্ট করতে হচ্ছে 57,638 টাকা নিজের পকেট থেকে, তখন কিন্তু এর থেকে 30-32 হাজার টাকা উনি আরো পেতেন এবং ওনার কিন্তু 20-25 হাজার টাকা একটা পেমেন্ট নার্সিংহোমকে করতে হতো, যেটা কিন্তু নেগলিজেবল। তাহলে এই জায়গাটাই আমি বারবার বলছি, আপনারা অবশ্যই হায়ার রুম রেন্টে যাবেন না। আপনার যে ক্যাটাগরি থেকে যদি পলিসি ছোট থাকে তাহলে ছোটতেই আপনি থাকুন, কিন্তু আপনি অবশ্যই হায়ার রুম রেন্ট ক্যাটাগরি কিন্তু কোনোভাবেই নেবেন না। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই অ্যাসিওর প্ল্যানটার একটু ব্রোশিওরটাই আমরা দেখে নিই যে এর অ্যাকচুয়ালি হেলথ স্টার অ্যাসিওর পলিসি পিডিএফ। যে কোনো পলিসিরই যে কোনো কোম্পানির কিন্তু ব্রোশিওর আমরা সবসময় গুগলে অ্যাভেলেবেল পাবো, সেখান থেকেও আপনি কিন্তু জেনে নিতে পারবেন যে আপনার রুম রেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে রুম রেন্ট ক্রাইটেরিয়া, যেটা বললাম 5 লাখ আর 7.5 লাখে আপ টু 1% অফ সাম অ্যাসিওর্ড, মানে 5 লাখে 5,000, 7.5 10, 15, 20, 25 এনি রুম সুইট বাদ দিয়ে, আর 50 লাখ থেকে আপনি এনি রুম পাবেন। এখানে কিন্তু আপনি সুইটেরও এলিজিবল। কিন্তু উপরের দিকে একটু লেখা আছে দেখুন, রুম বোর্ডিং নার্সিং এক্সপেন্সেস অল ইনক্লুসিভ অ্যাজ প্রোভাইডেড বাই দ্য হসপিটাল নার্সিং হোম অ্যাজ আর দ্য লিমিট গিভেন বিলো। অর্থাৎ এই যে টাকাটা দিচ্ছে, অর্থাৎ আপনি যদি 1%, 7.5%, মানে 1% অফ 5 লাখ বা 7.5 লাখের 1%, যেটাই হোক না কেন, এর মধ্যে কিন্তু সবসময় মনে রাখবেন রুম রেন্টের মধ্যে কিন্তু নার্সিং চার্জ ঢোকানো থাকে। অর্থাৎ আপনি কিন্তু শুধু যদি এটা ভাবেন যে রুম রেন্ট মানে শুধু আমার রুম রেন্টটাই এখানে আছে, কিন্তু ব্যাপারটা কিন্তু ওরকম না, এর মধ্যে কিন্তু নার্সিং চার্জও ঢোকানো থাকে। মানে আপনি 5,000 টাকার রুম রেন্টে এলিজিবল, আপনি হসপিটালে গেলেন, যখন হসপিটাল ডেস্কে জিজ্ঞেস করবেন যে আপনার পার ডে রুম রেন্ট কত, আপনি 5,000 জানেন, আপনি 4,000 রুম রেন্ট। এবার 4,000 নেওয়ার পর ওনাকে আবার আরেকটা কথা জিজ্ঞেস করবেন যে পার ডে নার্সিং চার্জ কত। যদি উনি বলে যে 2,000 টাকা, তার মানে কিন্তু 4,000-এর সঙ্গে 2,000 অ্যাড হয়ে 6,000 হয়ে গেল, কিন্তু আপনি 5,000-এর এলিজিবল। সুতরাং আপনাকে আরো 4,000-এর নিচের রুমে যেতে হবে। আর যদি আপনি তার থেকে বেশি এলিজিবল থাকেন 7,500, তাহলে 4,000, 2,000, 6,000 হয়ে গেল। অর্থাৎ সবসময় রুম রেন্টের সঙ্গে কিন্তু নার্সিং চার্জ অ্যাড হয়ে যেটা হবে সেটাই পার ডে আপনার রুম ভাড়া। এই জন্যই আমি বারবার বলছি, আপনারা আপনাদের যে হেলথ ইন্স্যুরেন্সের প্রোভাইডার আছে বা আপনার যে অ্যাডভাইজার আছে তার সঙ্গে বসে আপনার সাম অ্যাসিওর্ড মিনিমাম যে কোনো পলিসিতে 10 লাখে নিয়ে আসুন। 10 লাখে মোটামুটি সব পলিসিতে স্ট্যান্ডার্ড যে আপনি এনি কাইন্ড অফ রুম নিতে পারেন, মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এসি রুম সুইট বাদ দিয়ে। তো এটা থাকলেই আমাদের হয়ে যাবে। এবার আপনি আপনার পলিসিটা হয় সাম অ্যাসিওর্ড এনহ্যান্স করান, বা আপনি পলিসিটা মাইগ্রেট করে সাম অ্যাসিওর্ড এনহ্যান্স করান, বা আপনি আপনার পলিসি পোর্ট করুন, কিন্তু এনি হাউ আপনি আপনার পলিসির কিন্তু রুম রেন্টটা দেখে নিন। আর একটা জিনিস মনে রাখবেন, একটা ক্লেম হয়ে গেলে কিন্তু তখন টোটাল বলটা চলে যায় কোম্পানির কোর্টে। তখন কিন্তু কোম্পানি যদি চায় তাহলেই আপনার পলিসি সাম অ্যাসিওর্ড এনহ্যান্স হবে, যদি না চায় তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। ইটস অল আপন দ্য কোম্পানি। সুতরাং আপনি কোম্পানির উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। সুতরাং সুস্থ থাকতেই এই কাজটা কিন্তু আপনি আপনার যে অ্যাডভাইজার তার সঙ্গে বসুন, গুগল ঘাটুন, যেখান থেকেই দেখুন, আপনি আপনার পলিসির শিডিউল বার করুন এবং দেখে নিন যে আপনি কত টাকার রুম রেন্টের এলিজিবিলিটি। সবসময় বলছি যে পার্সেন্টেজে যাবেন না, অর্থাৎ 1% অফ সাম অ্যাসিওর্ড, 2% অফ সাম অ্যাসিওর্ড, এগুলোতে না গিয়ে আপনি এমন পলিসি চুজ করুন যেখানে আপনার একটা সাম অ্যাসিওর্ড দিন, সেই সাম অ্যাসিওর্ডে লেখা থাকবে যে আপনি এলিজিবল ফর সিঙ্গেল স্ট্যান্ডার্ড এসি রুম। তাহলে আপনি যে কোনো ভারতবর্ষের যত বড় হসপিটালেই যান, যত বড় নার্সিংহোমে যান, যে কোনো গ্রেডের নার্সিংহোমে আপনি কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড প্রাইভেট এসি রুমটা অ্যাভেল করতে পারবেন, সেটা যাই রুম রেন্ট হোক। সুতরাং এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আর অ্যাডভাইজার বন্ধুদের একটা অনুরোধ যে এই ভিডিওটি সচেতনতামূলক একটা বার্তা হিসেবে আপনি কিন্তু আপনাদের কাস্টমারদের কাছে অবশ্যই পাঠাবেন। তারাও বুঝবে এবং বুঝে কিন্তু আপনাদেরকে তারা অ্যাপ্রোচ করবে, বা আপনি তাদেরকে অ্যাপ্রোচ করুন যে
সাম অ্যাসিওরটা আপনি আপনার সাম অ্যাসিওরটা এনহ্যান্স করান। যখনই কোনো অ্যাডভাইজার একটা পলিসি পিচ করে তখন কিন্তু সে সবসময় পিচ করে হায়ার সাম অ্যাসিওরের জন্য। আমরাই কিন্তু সেটা লোয়ার সাম অ্যাসিওরে কেনার সময় অ্যাক্সে কাস্টমার নিয়ে আসি। আপনি 2 অ্যাডাল্ট 1 চাইল্ডে একটা পলিসি হয়তো 5 লাখে 17,000 18,000 টাকা প্রিমিয়াম পড়ে, কিন্তু সেটাই যদি 10 লাখ হয় হয়তো 20-21 হাজার টাকা, তো 3-4 হাজার টাকার ডিফারেন্স হয়। কিন্তু এই ডিফারেন্স অ্যামাউন্ট আমরা দিতে চাই না দেখে আমাদের একটা মেজর একটা ব্লান্ডার হয়ে যায়, এবং যেটা আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা আছে তার উপর কিন্তু একটা মেজর ইম্প্যাক্ট ফেলবে। সুতরাং অবশ্যই এই জিনিসগুলো অ্যাজ এ ক্লায়েন্ট বা কাস্টমার আপনাদেরও যেরকম মনে রাখতে হবে, একজন অ্যাডভাইজার বন্ধুকেও কিন্তু সবসময় পিচ করতে হবে যাতে সে হায়ার সেগমেন্টের তার কাস্টমার তার পলিসিটা পারচেস করে। ধন্যবাদ। ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।